পাত্র দেখে এসে বাবা বললেন, এর থেকে ভালো ছেলে আর হয় না। দাদিও তাল মিলালেন, এত সুন্দর ছেলে, একে বিয়ে না করা অন্যায়। সারিনা একরাশ বিরক্তি নিয়ে বলল, তাহলে তুমি বিয়ে করে ফেলো দাদি, আমি করেই ফেলতাম তোর দাদা না থাকলে। সারিনা বিরক্তির মধ্যেও হেসে ফেলল। দাদা তেড়ে এলেন দাদির দিকে। কি বললে তুমি? মা এবার এগিয়ে এলেন সারিনার দিকে, মাথায় হাত রেখে বললেন, আচ্ছা তোর বিয়ে করতে হবে না, শুধু একবার ছেলেটার সাথে দেখা কর। সারিনা দীর্ঘশ্বাস ফেলল। বাড়িসুদ্ধ সবাই যেভাবে প্রশংসা করছে, তার মনেও কৌতূহল হচ্ছে। একবার দেখা করলেই হয়। বিয়ে তো আর সে করছে না, করা সম্ভবও না। অবশেষে দেখা করার দিন এলো। সারিনার চেয়ে তার ছোট বোন ইরিনা বেশি এক্সাইটেড। একটার পর একটা ড্রেস আলমারি থেকে বের করছে। কোনটা পরবি আপু? সারিনা একটা ধবধবে সাদা জামা পরল, সাথে সাদা সালোয়ার, সাদা ওড়না। বাড়ির সবাই সারিনাকে এর জন্য বকাবকি করতে লাগলো। মা একটা লাল জামদানি শাড়ি দিলেন পরতে। সারিনা বলল, হয় আমি সাদা ড্রেস পরেই যাব, নয় যাব না। এরপর সবাই চুপ হয়ে গেল। সারিনার খুব দেখার শখ, এমন সাদা ড্রেস পরে গেলে পাত্র মহাশয় কেমন ভ্যাবাচাকা খায়। দাদি সারিনার কানে পুরনো আমলে দুটো স্বর্ণের ঝুমকা পরিয়ে দিলেন। সারিনা বুঝতে পারছে তাকে এমন বড় বড় দোল পরে জোকার লাগছে, তবুও সে কিছু বলল না। যত খারাপ দেখায় ততই লাভ। সারিনা ঘর থেকে বের হতে যাবে, এমন সময় তার ছোট ভাই আনান এসে কাঁদো কাঁদো মুখ করে বলল, আপু, তুমি প্লিজ এই ভাইয়াটাকে বিয়ে করো, তাহলে উনার বন্দুক হাতে নিয়ে আমি ছবি তুলতে পারবো। সারিনা হেসে প্রস্থান করলো। পাত্র যে আর্মি অফিসার সে তো ভুলেই গিয়েছিল। যে রেস্টুরেন্টে দেখা করার কথা দুজনের, সারিনা সেখানে গিয়ে দেখলো কোনার টেবিলটায় একটা ছেলে মাথা নিচু করে বসে আছে। সারিনা এগিয়ে যেতে লাগলো সেদিকে। অফিসার শব্দটা শুনলেই সারিনার মনে বয়স্ক, টাক, ভুঁড়িওয়ালা পুরুষের ছবি ভেসে আসে কেন জানি। এই ছেলেটা সেই তুলনায় বাচ্চাই বলা চলে। টেবিলের কাছে গিয়ে সারিনা বলল, আপনি কি পাত্র? ছেলেটা থতমত খেয়ে সারিনার দিকে তাকালো। কাউকে ভড়কে দিতে সারিনার খুবই মজা লাগে। ছেলেটা কিছু বলার আগেই সে বলল, বসবো? অবশ্য বসার জন্য আপনার পারমিশন নেওয়া দরকার কি? রেস্টুরেন্ট আর আপনার কমান্ডে চলে না। সারিনার চেয়ার টেনে বসল। ছেলেটা মাথা নিচু করে হাসল। সারিনা তাকিয়ে রইল। কি সুন্দর হাসি! গায়ের রং ফর্সাও না আবার কালোও না। মাথার চুলগুলো এত বেশি ছোট করে কাটা, তবুও ছেলেটাকে অসুন্দর লাগছে না, ভালোই লাগছে। সারিনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ছেলেটাও তার দিকে তাকিয়ে থাকে। এক পর্যায়ে খেয়াল হলে সারিনা চোখ ফিরিয়ে নেয়, কিন্তু সে এখনো তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সারিনা বলল, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে অনেক সুন্দর লাগছে তাই। এবার সারিনা চমকালো, এমন সাদা ড্রেসেও? সারিনা বলল, মিথ্যা কথা বলছেন কেন? সত্যি। আমি ভেবেছিলাম আপনি লাল ক্যাটকেটে রঙের কিছু একটা পরে আসবেন, মুখ ভর্তি মেকআপ নিয়ে, কিন্তু আপনি একদম শুভ্র পরি হয়ে এসেছেন। সাদা রঙে অনেক পবিত্র লাগছে আপনাকে। সারিনা আবার চমকালো। আসলে কি সুন্দর লাগছে সে বুঝতে পারছে না, কারণ আয়নায় সে নিজেকে একবারও দেখেনি। ছেলেটা বলল, আসুন, আপনার একটা ছবি তুলে দিই, বাইরে আসুন। বলেই সে হাঁটা ধরল। সারিনা হঠাৎ করে ডেকে উঠল, এই পাত্র সাহেব। সারিনা বলতে চেয়েছিল সে ছবি তুলবে না, কিন্তু পুরো কথা তার শেষ করতে পারল না। রেস্টুরেন্টের অনেকেই পাত্র সাহেব কথাটা শুনে হাসাহাসি করছে। পাত্র সাহেব নিজেও হাসছে। কাছে এসে বলল, আমার নাম সমীর, মোহাম্মদ আদনান সমীর। তুমি চাইলে পাত্র ডাকতে পারো। এখন চলো। সারিনা লজ্জায় কুকড়ে আর কিছুই বলল না। সমীরের পিছু পিছু বাইরে এলো। রেস্টুরেন্টের সামনে অনেকগুলো লাল রঙা পাতার গাছ। সারিনা সেখানে দাঁড়ালো। সমীর তার হাতে একগুচ্ছ সূর্যমুখী ফুল দিল। বলল, এগুলো নিয়ে দাঁড়াও। কখন আবার হাতে করে এই ফুল আনলো সারিনা তো খেয়ালই করেনি। একদম প্রফেশনাল ফটোগ্রাফের মতো ছবি তুলল সমীর। রেস্টুরেন্টের ভেতরে ঢুকলো আবার দুজনে। নিজেদের জায়গায় বসে সারিনাকে ছবিটা দেখতে দিল। সারিনা নিজের ছবি দেখে নিজেই অবাক হয়ে গেল। আশ্চর্য, তাকে তো আসলেই খুব সুন্দর লাগছে। সাদা জামার সাথে সোনালি ঝুমকাগুলো এত সুন্দর মানিয়েছে। হাতে সূর্যরঙা সূর্যমুখী, আসলেই সুন্দর লাগছে। সমীর বলল, হয়েছে হয়েছে,
এত দেখতে হবে না আমার বউকে, পরে নজর লাগিয়ে দেবে। সারিনা লক্ষ্য করলো সমীর তাকে তুমি করে বলছে, ধরে নিয়েছে বিয়েটা হবে। এখন যদি সে বলে যে আপনাকে আমার এক বিন্দু পছন্দ হয়নি, তাহলে কেমন হবে? না, বাবা জানলে অবস্থা খারাপ করে ফেলবে। সারিনা বেখেয়ালি হওয়ার ভান ধরে তার জামার হাত আর খানিকটা উপরে তুলল। তার হাতে মোট 6টা কাটা দাগ। সে নিজে ব্লেড দিয়ে কেটেছিল কোনো এক সময়। তার ইচ্ছা সমীর সেগুলো দেখুক। সমীর দেখল, কিন্তু কিছুই বলল না। ওয়েটারকে খাবার দাবারের নাম বলতে লাগলো। সারিনা ভারী অবাক হলো। এর আগেও বাবা তাকে বেশ কয়েকটা পাত্রের সাথে দেখা করিয়েছে। প্রত্যেক জনকেই সারিনা নিজের হাতের কাটা চিহ্নগুলো এভাবেই দেখিয়েছে। তারা তখন হন্যে হয়ে জিজ্ঞেস করেছে, এগুলো কিভাবে হলো? আপনি কি কেটেছেন? কিন্তু কেন? সারিনা সত্যিটাই বলেছে, হ্যাঁ, আমি কেটেছি। একজনকে ভালোবাসতাম তাই। ব্যাস, এতেই হতো, বিয়ে ভেঙে যেত। কিন্তু সমীর কিছুই বলল না। কেন? এরপর খাবার চলে এলো। সমীর দেখলো সারিনার কাটা চামচ, ছুরি এসব দিয়ে খেতে কষ্ট হচ্ছে। তাই সে নিজের চামচগুলো রেখে হাত দিয়ে খাওয়া শুরু করলো। বলল, হাত দিয়ে না খেলে কি পেট ভরে? সারিনা হেসে বলল, এক্স্যাক্টলি। খেতে খেতে দুজনের মধ্যে টুকটাক কথা হচ্ছিল। সারিনা বারবার সমীরের দিকে তাকাচ্ছিল। ছেলেটা যথেষ্ট স্মার্ট, কথাও বলে খুব গুছিয়ে। এক পর্যায়ে সারিনা জিজ্ঞেস করলো, আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না আগে? সমীর বলল, না, যেই জব করি আবার এসব বানানোর টাইম আছে। কলেজ লাইফেও ছিল না। না, আমি ক্যাডেট কলেজে পড়েছি তো, তাই কোনো মেয়ে ছিল না ক্লাসে। বাট আমাদের একটা ম্যাম ছিল জানো? তো শুনেছিলাম ম্যামের একটা মেয়ে ছিল আমাদের বয়সী। এতে আমাদের দুই ফর্মের মোট 50 জন ছেলে আড়ালে ম্যামকে শাশুড়ি ডাকতাম। মানে জাতীয় শাশুড়ি হয়ে গিয়েছিলেন উনি। ওনার ক্লাস থাকলেই সবাই আমরা বলতাম, আজকে শাশুড়ি আমার ক্লাস। সারিনা হাসতে লাগলো। অনেকক্ষণ লাগলো হাসি থামতে। শেষে বলল, এই জানো, আমাদের একজন বয়স্ক সিঙ্গেল স্যার ছিলেন, কেমিস্ট্রি পড়াতে। ভীষণ রাগী। আমরা কজন ফ্রেন্ড মিলে স্যারকে লাভ লেটার লিখেছিলাম। সমীর হেসে বলল, তুমি দেখি আরও 1 ডিগ্রি উপরে। সারিনা হঠাৎ খেয়াল করলো সে সমীরকে তুমি করে ফেলেছে। একটু অস্বস্তি লাগতে লাগলো। সমীর তখন বলল, ও মনে পড়েছে। কি? আমার গার্লফ্রেন্ডের কথা। এই তো বেরিয়ে এলো আসল কথা। তখন পরে টেনে, বুঝেছ? এক ভ্যাকেশনে বাসায় এসে ফেসবুকে এক সুন্দরীর সাথে আলাপ হলো। নাম অ্যাঞ্জেল সাদিয়া। এরপর মন দেওয়া নেওয়া পরে কলেজে ফিরে এলাম। এরপরের ভ্যাকেশনে বাড়ি গিয়ে দেখি আমার অ্যাঞ্জেল সাদিয়ার আইডির নাম আক্কাস আলী। আমি ইমোশনাল হয়ে মেসেজ দিলাম। সে রিপ্লাই দিল, ভাই আমি ছেলে। অ্যাঞ্জেল সাদিয়া ছেলে কেন? এই দুঃখে আমার চোখে পানি চলে এসেছিল। সারিনা হেসে কুটি কুটি হয়ে যায়। 1 ঘন্টার মধ্যেই সমীরের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা কত কিছু নিয়ে যে কথা বলে তার হিসাব নেই। চলে আসার সময় সমীর তাকে পৌঁছে দিল আর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। সারিনা বাসা এলো সন্ধ্যায়। সবাই উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলো, ছেলে কেমন লেগেছে? ভালো, বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে দোতলায় নিজের ঘরে চলে গেল। শুনতে পেল নিচে সবার উচ্ছ্বাস শোনা যাচ্ছে। সারিনা ব্যাগ থেকে র্যাপিং পেপারে মোড়ানো গিফটগুলো বের করলো। একটা কি সুন্দর আয়না। আয়নার চারদিকে কাঠরঙা পুরনো আমলের ডিজাইন, ঠিক যেন রাজা রানীর আয়না। একজোড়া রূপার নুপুর, তবে ঝুনঝুন করে বাজে না। একটা সাদা আর আসমানি রঙের শাড়ি, ঠিক যেন আকাশ। একটা চিরকুটও রয়েছে। উইল ইউ বি মাই সানফ্লাওয়ার? হঠাৎ সারিনার ফোন বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে সমীরের গলা শোনা গেল, পৌঁছেছ ঠিক মতো? তুমি তো বাড়ি অবধি দিয়ে গেলা। না, মানে কথা বলতে মন চাইছিল, অজুহাত পাচ্ছিলাম না কল করার। সারিনা হাসল, বলল, সূর্যমুখী এতই প্রিয়? এমন সময় ইরিনা এসে দরজা নক করতে লাগলো। আপু, তুই বিয়েতে লেহেঙ্গা পরবি নাকি শাড়ি? সারিনা ধমক দিয়ে ইরিনাকে তাড়ালো। সমীর অনেক কিছুই বলে যাচ্ছে। সারিনা ভাবলো সমীরকে এখনই সবটা সত্যি জানিয়ে দেওয়া উচিত, কিন্তু তখন আর কিছুই বলতে পারলো না কেন জানি। আবার রাতের দিকে সমীর মেসেজ দিল, তোমার বাবা আর আমার বাবা আমাদের বিয়ের ডেট ফাইনাল করে ফেলেছে, শুনেছো? সারিনা সমীরকে কল করলো, বলল,
আমি একজনকে খুব ভালোবাসতাম, খুব খুব বেশি। তার জন্য আমি নিজের হাতও কেটেছিলাম, এমনকি তার জন্য বাড়ি থেকে পালিয়েও গিয়েছিলাম তাকে বিয়ে করব বলে। সারিনার চোখে পানি চলে আসে। তো বিয়ে করনি কেন? কারণ ও আমাকে ধোঁকা দিয়েছিল। ও সেদিন আসেনি। সমীর বলল, তুমি কি এখনো ওকে ভালোবাসো? সারিনা চোখ মুছে বলল, না, একদম না। তাহলে তো আর কোনো সমস্যা নেই আমাকে বিয়ে করতে। সারিনা খুব অবাক হয়, বলে, না নেই। পরদিন থেকে বিয়ের তোড়জোড় চলতে লাগলো পুরো দমে। দেখতে ভালোই লাগে, চারদিকে সাজ সাজ রব, হই হুল্লোড়। কিন্তু সারিনার মনে একটা কাঁটা থেকেই যায়। সে সবটা সত্যি তো সমীরকে বলেনি। বললে অবশ্য সমীর এ বিয়েতে রাজি হতো না, সে জানে। সারিনা তার ভয়ঙ্কর অতীতকে মনে করে ভয়ে শিউরে ওঠে। সত্যিটা যখন সমীর জানবে, তখন কি হবে? সারিনার ভয় হতে থাকে, সমীরকে হারানোর ভয়। একদিনে একটা মানুষকে কিভাবে এত ভালো লাগলো তার। সারিনা আর সমীরের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। সামনের সপ্তাহে বিয়ে। ঘরোয়াভাবে যতটুকু অনুষ্ঠান করা যায় তাই করা হবে। নিকট আত্মীয়রাও এর মধ্যেই সারিনাদের বাড়িতে চলে এসেছে। সারিনা এক ফাঁকে মাকে ডেকে বলল, মা, সমীরদের সবটা জানিয়ে দেওয়া উচিত না? আমার কেমন যেন চোর চোর লাগছে নিজেকে। মা রাগী চোখে তাকালেন। তার চোখ থেকে যেন আগুন ঝরে পড়ছে। বললেন, এতই সাধু তুই? তাহলে বিয়ের আগে ওই কোকাজ তোর সাথেই ঘটলো কেন? একটা বাড়তি কথা যদি তুই আর বলিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। সারিনা চোখের পানি ফেলে। বিকালে আবার সমীর আর সে ঘুরতে বের হয়। সমীর আজকেও সূর্যমুখী ফুল এনেছে। সারিনা হেসে জিজ্ঞেস করলো, এই ফুল তুমি কই পাও প্রতিদিন? সমীর বলল, দেখতে চাও? সারিনা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সমীর বলল, তাহলে আমার সাথে চলো। সমীর ওকে নিজের বাড়িতে নিয়ে গেল। সারিনা অবাক হয়ে বলল, তুমি এখানে কেন এনেছো? তোমার মা বাবা কি মনে করবে? কি লজ্জার ব্যাপার। আরে প্যারা নিও না, বাসায় কেউ নেই। সারিনা চোখ বড় বড় করে বলে, মানে? খালি বাড়িতে এনেছো কেন আমাকে তুমি? আরে ধুর, মানে নহি আছে বাসায়, হেল্পিং হ্যান্ডরাও আছে। সমীর সারিনাকে ছাদে নিয়ে গেল। ছাদে এসে সারিনার চোখ কপালে উঠে গেল। ছাদের অর্ধেকটা জুড়ে সূর্যমুখী বাগান। কি যে সুন্দর লাগছে। সমীর বলল, আমার ভাইয়া আর নহি মিলে করিয়েছে। সুন্দর না? হুম, খুব। সারিনা দ্বিতীয় দফা অবাক হলো সমীরের ঘরে এসে। এত সুন্দর পেন্টিং দেয়াল জুড়ে। সমীর বলল, এগুলো নাকি তার আঁকা। সারিনা প্রথমে বিশ্বাস করলো না, কিন্তু সমীরের বোন নহি বলল আসলে নাকি সমীরের। সারিনার নহির সাথেও খুব ভাব হলো। সারা বাড়ি ঘুরে ঘুরে দেখালো নহি। এখন থেকেই ভাবি ভাবি ডাকছে সারাক্ষণ। সারিনার খুব লজ্জা লাগতে লাগলো। সন্ধ্যায় বাড়ি ফিরল সে। এরিনা খোঁটা দিয়ে বলল, মানুষের বোন নাকি বিয়ের পর বড় হয়ে যায়। আমার বোন তো এখনই বড় হয়ে গেল রে। সারিনা চোখ রাঙালো। এরিনা হাসতে লাগলো। রাতে সারিনা বলল, জানিস ইরি, ও না অনেক ভালো আর্টও পারে। ইরিনা বলল, কে আপু? সমীর। কি অবস্থা তোমার আপু? সারাক্ষণ খালি সমীর সমীর করো কেন? তোমাকে কি ব্ল্যাক ম্যাজিক করেছে সমীর ভাইয়া? সর, তোর সাথে আর কথাই বলবো না। সারিনা বারান্দায় চলে এলো। অন্যদিন এই সময় সমীর ফোন করে, কিন্তু আজ করছে না। কিন্তু কেন? সারিনার খুব অস্থির লাগতে লাগলো। এর আগেও তার মধ্যে এমন অস্থিরতা কাজ করেছিল শোভনের জন্যে। তারা দুজন দুজনকে খুব ভালোবাসতো। একদিনও কথা না বলে থাকতে পারতো না। একসময় ওদের সম্পর্কের কথা জানাজানি হলে দুই পরিবারই বিয়ে দিতে রাজি হয়। বিয়ের তোড়জোড়ও হয়ে গিয়েছিল, কিন্তু শেষে শোভন আর তাকে বিয়ে করলো না। কারণ সারিনার ভাবনায় হঠাৎ ছেদ পড়ে। সমীর কল করেছে। সমীরের সাথে কথা বললে পুরনো সব কষ্ট ভুলে যায় সারিনা। কখন যে সময় চলে যায় টেরও পাওয়া যায় না। কথায় কথায় সারিনা সমীরকে বলে, আর্মি অফিসাররা অনেক রাগী হয় আমি ভাবতাম, কিন্তু তোমার সাথে কথা বললে মনে হয় তুমি আমার টুয়েলভে পড়া প্রেমিক। সমীর হা হা করে হেসে উঠল। বলল, আমিও রাগী। যখন কেউ আমাকে মিথ্যা বলে, ধোকা দেয়, আমি সহ্য করতে পারি না। সারিনার বুকটা ধক করে ওঠে। সে সমীরকে বলে, সমীর, এই যে শোভন আছে না, ওর সাথে আমার পারিবারিকভাবেও বিয়ে ঠিক হয়েছিল। অনেক দিনের সম্পর্ক ছিল আমাদের। ও,
তাহলে বিয়ে ভাঙলো কেন? কারণ ওরা আমাদের কাছে 10 লক্ষ টাকা চেয়েছিল। শালারা কত বড় শয়তান! কেস করনি তোমরা? কত বড় সাহস যৌতুক চায়! সারিনা কান্না জড়িত কণ্ঠে আরও কিছু বলতে চায়, কিন্তু সমীর থামিয়ে দেয়। বলে, যেই অতীত কষ্ট দেয় সেই অতীত ভুলে যাওয়াই শ্রেয়। সারিনার বিয়ের আর 2 দিন বাকি। সারিনাও সব কিছু ভুলে সবার সাথে আনন্দে যোগ দেয়। সমীরের সাথে তার অনেক বন্ধুত্ব হয়েছে। এই কয়েকদিনের মধ্যে তার জীবনের সব কাহিনী, পছন্দ অপছন্দ সব সমীরকে জানানো হয়ে গেছে। সমীরও তাকে কত শত গল্প না শোনায়। সারা রাত শেষ হয়ে যায়, তবুও কথা শেষ হয় না। সমীর বলল, পরশুদিন তো বিয়ে হয়ে যাচ্ছে, আসো বিয়ের আগে একবার দেখা করি। সারিনা সমীরের দেওয়া শাড়ি পরে বের হয়। সারাদিন অনেক ঘোরাঘুরি করে। সারিনা সারাটাক্ষণ সমীরের হাত ধরে থাকে। এক পর্যায়ে সারিনা জোর করে সমীরকে রাস্তার ধারে ফুচকা খাওয়াতে চায়। সমীর বলে, আমি মরে গেলেও এই আনহাইজেনিক জিনিস খাবো না। সারিনা বলে, আমি খাওয়াই দিলেই খাবে না? তুমি নিজ হাতে খাওয়াই দিলে তো বিষও খেয়ে ফেলবো। কবি বলেছেন, বইয়ের হাতের বিষও নাকি অমৃত, তাই না? কোন কবি বলেছে শুনি? মহাকবি আদনান সমীর। সারিনা হাসতে লাগলো। ভালোই ফ্লার্টিং স্কিল তোমার। হুম, অনলাইনে এর ওপর একটা কোর্স করেছিলাম। চুপ থাকো পাজি কোথাকার। একটু পর সারিনা বলল, তুমি আমার একটা স্কেচ করে দেবে? তোমার একটা ছবি আমি অলরেডি এঁকেও রেখেছি। সত্যি? তাহলে আমাকে দাওনি কেন? এটা এখন দেওয়া যাবে না, এটা বাসরাতে দিব। সমীর মৃদু হাসল। সারিনা তাকিয়ে থাকে, বলে, বিয়ের পর তোমার হাসির ওপর আমি নিষেধাজ্ঞা জারি করব। আমি ছাড়া অন্য কোনো মেয়ের সামনে তুমি এমন মন কাড়া হাসি হাসতে পারবে না। সমীর আবারও হাসে। সন্ধ্যায় সারিনাকে বাসার কাছে পৌঁছে দেয় সমীর। যাওয়ার সময় সারিনার বুকটা হঠাৎ খুব খালি খালি লাগতে থাকে। সে পিছন ঘুরে সমীরকে দেখে। সমীর দাঁড়িয়ে হাসছে। সারিনাকে ভ্রু নাচে ইশারা করলো কি হয়েছে। সারিনার কেন জানি মনে হতে থাকে সমীরকে আর সে দেখবে না। কেমন আচ্ছন্নের মতো হয়ে যায় সে। তার জীবনে তো কোনো আনন্দ নেই, হাসি নেই, খুশি নেই। সমীর তাকে ছেড়ে চলে গেলে সে তো আবার অন্ধকারে ডুবে যাবে। সে ঘোরের মধ্যে থেকেই দৌড়ে এসে সমীরকে জড়িয়ে ধরে। সমীর প্রথমে বলে, এই কি করছো, ছাড়ো। কিন্তু পরক্ষণেই বুঝতে পারে সারিনা কাঁদছে। সারিনার মাথায় হাত রাখে সে। এই বোকামি, কাঁদছো কেন? তুমি আমাকে ছেড়ে চলে যাবে? আগে না, তুমি চাইলেও তাড়াতে পারবে না। সারিনা সমীরের হার্টবিট শুনতে পায়। হঠাৎ তার হুঁশ ফিরে। সে সমীরকে ছেড়ে দৌড়ে চলে যায়। একটু পরে সমীর কল করে, কিন্তু সারিনা বারবার কেটে দেয়। মেসেজে লেখে, তোমার সাথে কথা বলতে পারবো না এখন, লজ্জা লাগছে। জড়িয়ে তো তুমিই ধরেছ, এখন আবার লজ্জা পাও কেন? সারিনা তবুও কল ধরে না। তার মনে কত শত চিন্তা উকি দেয়। এত খুশি তো আগে লাগেনি তার। নতুন সংসার নিয়ে কত শত ভাবনা। সারাক্ষণ খালি সমীরের নাম মুখে চলে আসে। সারিনা ঘুমিয়ে পড়ল রাতে। পরদিন ঘুম থেকে উঠেই তার মনে পড়ল আগামীকাল তার বিয়ে। সমীর সারা জীবনের জন্য তার হয়ে যাবে। ঘড়িতে তাকিয়ে দেখে 9টা 30 বাজে। এখনো কেউ তাকে ডাকলো না কেন? নিচে নেমে দেখে মা নিষ্প্রাণ মুখ করে বসে আছে। দাদি কাঁদছে, আর বাবা চাচার সাথে কি নিয়ে চেঁচামেচি করছে। বোঝা যাচ্ছে চাচাও খুব রাগ। সে ইরিনাকে ডাকলো, জিজ্ঞেস করলো, কি হয়েছে? ইরিনা বলল, সমীর ভাইয়েরা বিয়ে ভেঙে দিছে। ওদেরকে কে জানি সব কিছু বলে দিছে। সারিনা যেন কথাটা শুনতে পেল না, কিংবা শুনলেও বুঝতে পারল না। সে ছুটে নিজের ঘরে চলে গেল। সমীরকে কল করতে লাগলো, কিন্তু মোবাইল বন্ধ। সারিনা কাঁদতে লাগলো, এমন করো না প্লিজ। আমি জীবনে বিনা দোষে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট দিও না। আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। সারিনা একটার পর একটা কল করেই যাচ্ছে সমীরের ফোনে, কিন্তু ফোন বন্ধ। যেন সারিনা তাকে রিচ করতে না পারে, এই জন্য সে এমনটা করে রেখেছে। সারিনার চোখ বেয়ে ঝর্ণার জলস্রোতের মতো পানি পড়ছে। সে মনে মনে আল্লাহকে ডাকছে, কেন এত ভালো ব্যবহার করলো? কেন সবসময় পাশে থাকবে বলল? কেন তো স্বপ্ন দেখালো যদি সেরেই চলে যাবে? অবশেষে সারিনা ফোন রেখে ওয়াশরুমে চলে যায়। দরজা আটকে। পানির ট্যাপ ছেড়ে বলতে থাকে, আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। কিন্তু চোখের পানি তো বাধা মানে না। মা আসেন ঘরে, বলেন,
সারিনা, অনেক বেলা হয়েছে, খেতে আয়। মায়ের গলা রোবটের মতো নিষ্প্রাণ। সারিনা বলল, আমি খাবো না, যাও তুমি। মা বারবার ডাকতে থাকে। এমন সময় দাদি আসেন। দাদি বলেন, এমন মুখ পুড়িয়ে খাওয়ার দরকার নেই। মরে গেলেও তো আমাদের আর বারবার এত অপমান সহ্য করতে হতো না। বলতে বলতে দাদি কাঁদতে লাগলেন। সারিনা দু হাত দিয়ে কান চেপে ধরে রাখে। বাড়ির মেহমানরা সবাই চলে গেছে। শুধু সারিনার চাচা, চাচি আর নানি রয়ে গেছেন। পুরো বাড়ি কি সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের কার্ডও সবাইকে বিলি করে দেওয়া হয়েছে। এখন ফোন করে সবাইকে বলতে হচ্ছে বিয়ে হবে না। এ কথা শুনে সবাই দুঃখী হওয়ার ভান করে কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। পুরো বাড়ির আনন্দ এক নিমিষেই উধাও। সন্ধ্যাবেলা সারিনা বারান্দায় বসে পুরনো কথা ভাবতে থাকে। শোভনের কথা। সে তখন নাইনে পড়তো। পড়াশোনায় বেশ ভালো ছিল। তখন তার জীবনে আসে শোভন, এক অরুণচণ্ডী ছেলে। সারাক্ষণ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়া আর নয়তো বাইক চালানো, এই দুই হলো শোভনের প্রধান কাজ। এই শোভন নাকি ভালোবাসে সারিনাকে। এই কথা প্রথম ইতির মুখে শুনে সারিনা হেসে ফেলেছিল। বলেছিল, বাসলে বাসুক, আমি কোনোদিনও তাকে ভালোবাসবো না। কিন্তু শোভনের পাগলামি বাড়তেই থাকে। সারাক্ষণ তার পিছু পিছু ঘুরত। তার ভাঙা রেকর্ডের মতো বলতেই থাকতো, ভালোবাসি ভালোবাসি। একসময় সারিনার মন গলে। সে বলে, তোমার মতো এমন উড়নচণ্ডীকে আমি ভালোবাসি না। আগে ভালো ছেলে হয়ে দেখাও। এরপর সত্যি সত্যি শোভন বদলে যায়। সে তার বাবার ব্যবসায় হেল্প করে, আর বাইরে বাইরে ঘুরে না। পোশাক আশাকেও যথেষ্ট বদল আসে। সারিনা তো পুরোই অবাক। এরপর দুজনের রিলেশন শুরু হয়, যা ছিল 3 বছর। শোভন এত কেয়ারিং ছিল তার প্রতি। সে ভাবতো দুনিয়ার সবচেয়ে লাকি মেয়ে সে। পরে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসলে তার বাবা একটু রাগারাগি করলেও মেনে নেয়। সেবারও অনেক আনন্দের সাথে বিয়ের তোড়জোড় চলছিল। ঠিক এভাবেই সারিনা অনেক স্বপ্ন দেখেছিল। আর এভাবে বিয়েটা ভেঙে গেছিল। সারিনা পাগলের মতো হয়ে গিয়েছিল। নিজের হাত কেটে ফেলেছিল। হাসপাতালে ভর্তিও ছিল। কিন্তু তার কেয়ারিং শোভন একবার দেখতেও এলো না। তার বাবা অনেক রিকোয়েস্ট করলো বিয়েটা যেন হয়। কিন্তু শোভনের বাবা 10 লাখ টাকা চাইল। সুস্থ হওয়ার পর সারিনা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল শোভনের জন্য। কিন্তু শোভন তাকে গ্রহণ করেনি। এই ঘটনার 4 বছর হয়ে গেছে। সারিনা এখন অনার্স চূড়ান্ত বর্ষের ছাত্রী। এই 4টা বছর যে সারিনা কত কষ্টে ছিল, সে কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। পরদিন সকাল হয়। সারিনার মনে পড়ে আজ তার বিয়ে সমীরের সাথে। তার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে ওঠে। পরক্ষণেই মনে হয় বিয়ে তো ভেঙে গেছে। সারিনা দীর্ঘশ্বাস ফেলে। ফোন হাতে নেয়। দেখে আন্নোর নাম্বার থেকে অনেকগুলো কল। সারিনা বিরক্ত হয়। সে সমীরকে কল দেয়। আবার ফোন বন্ধ। আচ্ছা, বিয়ে করার দরকার নেই। সারিনা শুধু সমীরের কাছে জানতে চায় তার দোষটা কি। শোভন না হয় বেশি শিক্ষিত ছিল না, তাই বিয়ে ভেঙেছে। কিন্তু সে কেন ভাঙল? সারিনা ঘর থেকে বের হয়। উদ্দেশ্য সমীরদের বাড়ি। সে শুধু জানতে চাইবে তার দোষটা কি। সারিনা সমীরদের দরজার নক করে। কি হলে চোখ রেখে নুহি তার মাকে বলল, মা, সারিনা ভাবি এসেছে। মা দাঁতে দাঁত চেপে বলল, ওই মেয়ে তোর ভাবি হইল কেমনে? নুহিকে ধাক্কা দিয়ে মা দরজা খোলেন। এরপর সারিনার হাত ধরে টেনে তাকে বাইরে বাগানে নিয়ে যায়। বলে, তুমি এখানে কেন এসেছো নির্লজ্জ মেয়ে? সারিনা বলে, আমি সমীরের সাথে দেখা করতে চাই। কোন মুখে দেখা করবে তুমি? এক ফোঁটা লজ্জাও কি তোমার নাই? এত মিথ্যাবাদী, এত ধোঁকাবাজ মানুষ কিভাবে হতে পারে? আমার দোষটা কি একটু বলবেন? তুমি ধর্ষিতা। 10-12 জন মিলে যে মেয়ের সাথে শুইছে, যেই মেয়ের পেটে বিয়ের আগে বাচ্চা হয়, সেই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো আমি? দুনিয়ায় কি আর মেয়ে নাই? সারিনার বলতে মন চায় এসব মিথ্যা কথা, কিন্তু সে বলে না। ফেরত চলে আসে। ধর্ষিতা কি কেউ নিজের ইচ্ছা করে হয়? ধর্ষিতাদের বিয়ে হয় না। বিয়ে হলেও খুব কমেরই ভালো জায়গায় বিয়ে হয়। কিন্তু যে ধর্ষক, তার তো বিয়ে হয়, সুখেই থাকে, বুক ফুলিয়ে হাঁটে। একটা মেয়ে কেন বিনা দোষে শাস্তি পায় সে জানে না। শোভনের সাথে যেদিন তার বিয়ে, তার 2 দিন আগে তাদের বাসায় ডাকাতি হয়। স্বর্ণ গয়না যা ছিল সব ডাকাতরা নিয়ে যায়। সেদিন ইরিনা, আনান আর মা বাড়িতে ছিল না। নানির বাড়িতে গিয়েছিল নানিকে আনতে। বাসায় তার বাবা দাদি ছিল। সারিনা বারবার না করছিল যেন ডাকাতরা তাদের টাকা পয়সা না নেয়।
তাই রাগে একজন ডাকাত তাকে মারধর করে, এরপর সব নিয়ে চলে যায়। কিন্তু পরদিন কে বা কারা রটিয়ে দিল, ডাকাতরা এসে সারিনার শ্লীলতাহানিও করেছে। এরপর সত্য মিথ্যা যাচাই না করে শোভনের বাবা বিয়ে ভেঙে দিল। তখন সারিনা অনেক কেঁদে কেঁদে বলেছে এসব কিছুই হয়নি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। গ্রাম অঞ্চলে এই কথা রটলে আর কি কারো সহজে বিয়ে হয়? যদি প্রমাণও হয় যে এটা মিথ্যা, তবুও বিয়ে হয় না। শোভনের বাবা তখন বলল বিয়ে হবে যদি 10 লক্ষ টাকা দেয় সারিনার বাবা। এভাবেই দিন কাটে, মাস কাটে বেদনা নিয়ে। সে মানসিকভাবে ভেঙে পড়েছিল, খুব অসুস্থ হয়েও পড়েছিল। বাবা ঢাকা আনেন তাকে চিকিৎসার জন্য। এখানে খালামণির বাসায় বেশ কিছুদিন থাকে সারিনা। আর গ্রামে ছড়িয়ে যায় অন্য খবর, সারিনা নাকি অন্তঃসত্ত্বা, তাই বাচ্চা নষ্ট করতে ঢাকা গেছে। এই ঘটনা আরও ডালপালা ছড়িয়ে রটে যায়। সারিনা গ্রামে ফিরে আর ঘর থেকে বের হতো না। কত মরণ কামনা করেছে নিজের হিসাব নেই। তখন কোনো বিয়েই আর আসতো না। পরে বাবা সকলকে নিয়ে শহরে চলে আসে। এখানে সারিনা ভার্সিটিতে ভর্তি হয়। মনে মনে ঠিক করে কোনোদিন বিয়েই করবে না। বিনা দোষেই যে তাকে দোষী ভাবে, তাকে আবার বিয়ে করা যায় না নাকি? এরপর বাবা বেশ কিছু পাত্র দেখেছে, কিন্তু সারিনার বিয়ে ভেঙে দিয়েছে। এই প্রথম 4 বছর পর সারিনার কাউকে ভালো লেগেছিল। মনে হয়েছিল এই ছেলেটা অন্যদের মতো নয়, একে ভরসা করা যায়। কিন্তু সারিনা বাড়ি ফিরে আসে। একটু পরে সমীরের বাবা সারিনার বাবাকে ফোন করে, বলে দেখেন, এই বিয়ে হবে না, আমরা তো বলেছি। দয়া করে আর কাউকে পাঠিয়ে ঝামেলা করবেন না। আমার ছেলের জন্য হাজার হাজার বিয়ের প্রপোজাল আসে, বুঝেছেন? মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কি। কিন্তু আমি চাইছিলাম একটা সংসারী মেয়ে, তাই আপনার মেয়েকে পছন্দ করেছিলাম। কিন্তু আপনারা আমাদের ধোঁকা দিয়েছেন। অনেক কথা লুকিয়ে রেখে বিয়ে দিতে চেয়েছেন, যেটা অন্যায়। তবুও আমরা কিছু বলিনি। কিন্তু এরপর যদি আপনার মেয়ের হয়তো কোনো দোষ নেই, কিন্তু তবু আমরা চাই না। বাবা ফোন নামিয়ে রাখে। কথা শেষ না হতেই সেদিন বিকালে ল্যান্ডফোনে আবার সমীর কল করে। বাবা ফোন উঠিয়ে ইচ্ছামতো গালিগালাজ করে সমীরকে বলে, বাবা মা দিয়ে অপমান করে শান্তি হয়নি, আবার নিজে ফোন করেছো? অনেক সহ্য করেছি আর না। আমার মেয়েকে 1 সপ্তাহের মধ্যে আমি অন্য জায়গায় বিয়ে দিব। এবার যদি তোমার বাবা মা চায়ও, তবু আমি তোমার সাথে আর বিয়ে দিব না। আমার মেয়ে নির্দোষ, আমি আর তাকে অপমানিত হতে দিব না। বাবা সারিনার বিয়ে ঠিক করে তার ফুফাতো ভাই রাপির সাথে। সারিনার ফুপি অনেক আগে থেকেই সারিনাকে বউ করে নিতে চায়, কিন্তু তার ছেলের নেশা করার অভ্যাস থাকায় বাবা রাজি হয়নি। এখন অবশ্য এসব আর করে না রাফি, যথেষ্ট ভালো হয়ে গেছে। আবার বিয়ের কথা বলার সাথে সাথে রাজিও হয়ে গেছে। বাবা রাফির প্রশংসা করেন, কিন্তু তিনি তো আর জানে না সারিনা ধর্ষিত হয়েছে। এই বানট খবর রাফি সবার কাছে ছড়িয়েছিল, এবং সমীরের মায়ের কাছেও এই কথা তারাই বলেছে। বলেছে বিশ্বাস না হয় গ্রামে খোঁজ নিয়ে দেখেন। সবটাই করেছে প্রতিহিংসায়। কারণ সে সারিনাকে অনেক ভালোবাসার সত্ত্বেও তার মায়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল সারিনার বাবা। একবার বিয়ে হলে সব শোধ সে তুলবে। সারিনা তার বাবাকে রিকোয়েস্ট করে তার একটু টাইম দরকার, কিন্তু বাবা শোনেন না। বলেন কালকের ভেতরেই আমি তোর বিয়ে দেব। তোর ফুপু এটাই চান, কোনো কথা হবে না। সারিনাও কাঠের পুতুলের মতো সবটা মেনে নেয়। এছাড়া আর কী বা করার আছে তার? এদিকে সমীর সারিনাকে মেসেঞ্জারে মেসেজের পর মেসেজ দিচ্ছে, কিন্তু সারিনা তো অনলাইনে আসে না। তার মা বাবা যখন বিয়ে হবে না বলল, তখন অনেক প্রতিবাদ করেছে। এক পর্যায়ে রাগারাগি করে ফোনটাও ভেঙে ফেলেছে। সেটাই ছিল সবচেয়ে বড় ভুল। এখন অন্য নম্বর দিয়ে কল করেছি, কিন্তু সারিনা ওঠায়নি। সেভাবে আগামীকাল সারিনাদের বাসায় যাবে, কিন্তু সে তো আর জানে না কালকেই সারিনার বিয়ে। সারিনার আজ রাফির সাথে বিয়ে। বাবা মূলত সমীরদের পরিবারের উপর রাগ আক্রোশ থেকেই এমনটা করছে, কিন্তু এর ফল তো সারিনাকেই ভুগতে হবে। বিয়েতে হাতে গোনা কয়েকজন লোক উপস্থিত, ফুপু, রাফি, চাচা চাচি, চাচাতো বোন, নানি আর সারিনাদের পরিবারের মানুষজন তো আছে। ফুপি ইরিনা আর বিথিকে ডাকলেন। ওই মায়ারা,
তোর আফার একটু হলুদ বাটা দিয়া গোসল করাই দিতে পারস না? বিয়ে তো হইব 11টা 12টায়। এত ঝিমমাইরা আসুস কেন সবাই? অনিচ্ছা সত্ত্বেও ইরিনা আর বিথি গিয়ে সারিনার গায়ে একটু হলুদ লাগালো। সারিনা অনেক চেষ্টা করছে না কেঁদে থাকার, কিন্তু পারছে না। ফুপু গোসলখানার কাছে এসে বলল, কী রে, তুই কান্দিস কেন? আমার ছেলেটা কি তোর ভাল লাগে না? সারিনা চোখের পানি মুছল। শোনো মাইয়া, তোরে যে ঘরে নিতাসি এটাই তোর ভাগ্য। সবাই কইব আর কি দুনিয়ায় মেয়ে পাও নাই? শুধু ভাইয়ের সম্মান বাঁচাইতে তোরে নিতাসি, বুঝছস? সারিনা কিছুই বলল না। ফুপু অগ্নির দৃষ্টি নিয়ে চলে গেল। সারিনার নানি কাঁদছেন। সারিনার কানে আওয়াজ আসছে। তিনি সারিনার দাদিকে বলছেন, আমার নাতনিকে এতটাই ফেলনা? ওরে একটা গাঞ্জাখোরের সাথে বিয়ে দিতেছেন আপনারা? দাদি চুপ করে বসে আছে। রাফি নাকি এখন ভালো হয়ে গেছে। কে জানে সত্যি কিনা? কুকুরের লেজ কি এত সহজে সোজা হয়? রাফি তার নাতি, তাই তিনি তেমন কিছু বলতে পারছেন না। তার মেয়ে মনে হয় কষ্ট পাবে। আবার সারিনার জন্য চিন্তা হচ্ছে, কে যে আছে কপালে মেয়েটার। সারিনার গোসল শেষ। একটা লাল শাড়ি পরানো হয়েছে তাকে, কনেরা যেমন পরে। এমন সময় রাফি এলো। বলল, সারিনা, একটু শোন তো। সারিনা অনিচ্ছুক হওয়া সত্ত্বেও এগিয়ে গেল। রাফি বলল, মা কিছু বললে মন টন খারাপ করিস না। মা তো একটু রাগী জানিসই। সারিনা হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুই তো আমাকে বিয়ে করতে রাজি হলি না। প্রথমে তো আমার মায়ের বিয়ের প্রস্তাব দিয়েছিল, এখন তো সেই আমার সাথেই। রাফি তাচ্ছিল্য ভরে হাসল। সারিনা মাথা নিচু করে ঘরে ঢুকল। মা জিজ্ঞেস করলেন, সমীর এখন কোথায় যাচ্ছিস? সমীর বলল, কাজ আছে। বলে সেই ঘর থেকে বেরিয়ে চলে গেল। গন্তব্য সারিনাদের বাসা। এই 2 দিনে সে সারিনাকে যে কত শত কল দিয়েছে তার হিসাব নেই, কিন্তু সারিনা ফোন ওঠায়নি। সারিনা কি তোর ওপর রেগে আছে? এই কয়েকদিনের মধ্যেই সারিনা তার মনে অনেকখানি জায়গা করে নিয়েছে। কালকের রাতটা যে কত কষ্টে পার করেছে সমীর। সারিনাদের বাসার সামনে এসে সে গাড়ি থেকে নামল। ভেতরে যাওয়া কি ঠিক হবে? আচ্ছা, বিয়ে তো ভেঙে গেছে, তবুও বাড়িটা এখনো সাজানো কেন? সমীর কিছুই বুঝতে পারছে না। হঠাৎ দোতলা থেকে ইরিনা সমীরকে দেখতে পেল। ভাগ্যিস অন্য কেউ দেখেনি। ইরিনা দৌড়ে নিচে এলো। ভাইয়া, আপনি তাহলে এসেছেন? চলুন ওই সাইডে চলুন। তুমি এইভাবে সাজগোজ করে আসো কেন? ইরিনা দীর্ঘশ্বাস ফেলে বলল, কারণ আপুর বিয়ে আজকে। কি বিয়ে মানে? কি বলছো এসব? ঠিকই বলছি ভাইয়া, আপু আপনাদের বাসায় গিয়েছিল, তখন আপনি কইছিলেন। সমীর অবাক হলো খুব। সারিনা তার বাড়িতে গিয়েছিল সে তো জানেই না। ইরিনা বলল, ভাইয়া প্লিজ, আপনি আপুকে নিয়ে পালিয়ে যান। কী সব বলছো? পালাবো কিভাবে? আমি তো শুধু সারিনার সাথে কথা বলতে এসেছি। ও কেন আমার ফোন ধরছে না, মেসেজও দেখছে না? ও, শুধু কথা বলতে এসেছেন? তাহলে চলে যান, কথা বলা যাবে না এখন। সমীর বলল, দেখো, আমি ভেবেছিলাম তোমার বাবার সাথে কথা বলে তার রাগ ভাঙাবো। আমার বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো যে সারিনার তো কোনো দোষ নেই। তারপর আবার বিয়ে নিয়ে কথা বলবো। কিন্তু তোমার বাবা যে এখনই অন্য জায়গায় ওর বিয়ে দিতে চাইবে, তা কে জানতো? আর আমি এখন ওকে নিয়ে পালাবো কিভাবে? সেটা তো সম্ভব নয়। ইরিনার একটু কষ্ট লাগলো। বলল, আচ্ছা ভালো থাকবেন। ইরিনা দোতলায় ফিরে গেল। সমীরও ফিরে যেতে লাগলো, কিন্তু তার মনে হচ্ছে তার পা কেউ মেঝের সাথে আটকে দিয়েছে। কেমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। তার 24 বছরের জীবনে এমন অনুভূতি এর আগে হয়নি। সে কি ভুল করছে কিছু? কিন্তু পালিয়ে বিয়ে করা কি সম্ভব? গাড়িতে বসেও তার মন কেমন করতে লাগলো। সারিনার অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে, বিশ্বাসই হচ্ছে না। সে তো সারিনাকে নিজের বউ ভাবা শুরু করে দিয়েছিল। কত কি প্ল্যান করা হয়ে গিয়েছিল। বিয়ের শাড়ি, গয়না সব তাদের বাড়িতে পড়ে আছে। বিয়ের শাড়িটাও সারিনার পছন্দে কিনা। সে আর সারিনা শপিং মলে গিয়ে আগে একটা শাড়ি পছন্দ করেছে। পরে যখন বিয়ের শপিং করতে সমীরের পরিবার মলে এসেছিল, তখন জোর করে সমীরও সাথে এসেছিল এবং আগের দিনের পছন্দ করা শাড়িটাই কিনেছিল। সমীর তার ফোন বের করলো। সারিনার একটা ছবি আছে, হাতে সূর্যমুখী ফুল নেওয়া। সে ছবিটা ডিলিট করার কথা ভাবল। অন্য কারো বইয়ের জন্য মায়া বাড়িয়ে লাভ কি?
হঠাৎ গাড়ির ভিউ মিররে দেখতে পেল একটা মেয়ে দৌড়ে আসছে। বুঝতে দেরি হলো না এটাই সারিনা। সে ড্রাইভারকে বলে গাড়ি থামালো। এরপর সারিনার কাছে গেল। সারিনা তার সামনে দাঁড়িয়ে শুধু কাঁদতে লাগলো। সমীরের মনে অনেক প্রশ্ন থাকলেও সে কিছুই বলতে পারল না, শুধু তাকিয়ে রইল। এই 2 দিনে কি অবস্থা হয়েছে মেয়েটার! চোখের নিচে কালি পড়ে গেছে, মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গেছে, কাঁচা হলুদের মতো গায়ের রং কেমন ধূসর দেখাচ্ছে। সমীর বলল, তোমার এই অবস্থা কেন সারিনা? চিনতেই পারছি না আমি তোমাকে। তুমি ছেড়ে চলে গেছো তাই। সারিনা কাঁদতে থাকে। সমীর লক্ষ্য করে তার চোখের জল জমেছে। সে বলল, গাড়িতে ওঠো। সারিনা বিনা বাক্য ব্যয়ে গাড়িতে উঠল। গাড়ি চলতে শুরু করলো, অথচ দুজনের কারোরই এমনটা করার ইচ্ছা ছিল না। সারিনা যখন ইরিনার মুখে শুনেছিল সমীর এসেছে, তখন শুধু এজন্যই নিচে নেমেছে যে সে সমীরকে জিজ্ঞেস করবে কেন তাকে রিজেক্ট করলো, তার অপরাধ কী ছিল। কিন্তু নিচে এসে যখন দেখলো সমীরের গাড়ি চলে যাচ্ছে, তখন নিজের অজান্তে সে পিছন পিছন ছুটতে লাগলো। আর সমীরকে দেখে তো সব ওলটপালট হয়ে গেল। গাড়িতে সমীর বলল, এখন কি করব? আমাকে গাড়ি থেকে নামিয়ে দিবা নাকি? সারিনার চোখে পানি টলমল করছে। সমীর দীর্ঘশ্বাস ফেলল। এই 7 দিনে মেয়েটার জন্য এত মন পড়ছে। মানুষ নাকি 5-6 বছর একে অপরকে ভালোবেসে তারপর ছেড়ে চলে যায়। সারিনাকে সে জিজ্ঞেস করলো, কেন তুমি আমার কল ধরলে না? সারিনা বলল, আমি তো তোমার নম্বরে অনেক কল দিছিলাম, বন্ধ ছিল। আরে, আমার ফোন তো ভেঙে গিয়েছিল। এরপর সেই ভাঙা ফোন বোয়া কী করছি আমি জানি না। আমি তোমাকে নুহির ফোন থেকে অনেকবার ফোন করেছি। ও, ওটা তুমি ছিলে? আমি বুঝিনি। খানিকটা গিয়ে সমীর বলল, তুমি গাড়িতে বসো, আমার একটু দরকার আছে। সমীর গাড়ি থেকে নেমে তার বাবাকে ফোন করলো। কী রে সমীর, ফোন ধরছিলে না কেন? কই তুই? সাইলেন্ট ছিল। কোথায় আছিস? বাবা, সারিনার তো কোনো দোষ নেই। ও কেন খামোকা এত কষ্ট পাবে? হঠাৎ এসব কেন বলছিস? আমি ওকে বিয়ে করতে চাই বাবা। সমীরের বাবা আলতাফ হোসেন কিছুক্ষণ চুপ থেকে বললেন, ওরা আমাদের কাছে অনেক কথা লুকিয়েছে। মানছি মেয়েটা একটু কষ্ট পাবে, কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই যে ওকে বিয়ে করতেই হবে। আছে। কিসের দায়বদ্ধতা? ভালোবাসার। সমীর, ওকে তুই চিনিসই মাত্র 7-8 দিন হলো। কাউকে ভালোবাসতে এর চেয়ে বেশি সময় লাগে বলে আমার মনে হয় না। আমি যদি পারমিশন না দিই, তবুও কি তুই ওকে বিয়ে করবি? না, তোমার বিরুদ্ধে গিয়ে আজ অবধি আমি কোনো কাজ করিনি। তুমি যা বলবে তাই হবে। সমীরের গলা ধরে আসে। বাবা বলেন, বেশ, তাহলে। কথা শেষ করার আগেই সমীর বলল, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে বাবা। শুধু মেয়েটা পাচ্ছে? সমীর কোনো রকম চোখের পানি আটকায়। বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর কথা শুনে মনে হচ্ছে তুই কাঁদছিস। তোকে লাস্ট কবে কাঁদতে দেখেছি আমি জানি না। ছোটবেলায় দেখেছি মেবি, ক্লাস 7-এ যখন তোকে ক্যাডেট কলেজে রেখে এলাম অত দূরে, সেদিনও তুই আমার সামনে চোখের পানি ফেলিসনি। কিন্তু আজ, যেদিন বললাম এই বিয়ে হবে না, সেদিন থেকেই দেখছি তুই ঠিকমতো খাচ্ছিস না, কথা বলছিস না। সমীর দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। বাবা আবার বললেন, ঠিক আছে, বিয়ে করে ফেল। আমি পারমিশন দিলাম। সারিনার বাবার সাথেও আমি কথা বলবো। শুভ কামনা। সমীরের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ে। সারিনা গাড়ির জানালা দিয়ে দেখতে পায় ছেলেটার চোখে পানি, কিন্তু মুখে এক চিলতে হাসি। ভারী অদ্ভুত তো। সে বেরিয়ে আসে, জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? সমীর বলল, চলো যাই। এদিকে সারিনাদের বাসায় তোলকালাম হয়ে যাচ্ছে। সারিনার ফুপি বললেন, এমন কলঙ্কিনী মায়া ঘরে তুললেও মানুষ আমারে ছিছি করত। তবু আমি ভাইয়ের সম্মানের দিকে চাইয়া আর মায়া কিনা বিয়ের আসর থেকেই পালাইয়া যায়। মা বললেন, ভালো হয়েছে পালাইছে, আপনি ছিছিয়ের হাত থেকে বাঁচলেন। ফুপু আর রাফি অনেকক্ষণ চেঁচামেচি করে চলে গেলেন। বাবার একটু মন ক্ষুণ্ণ হলেও দাদা চেঁচিয়ে উঠল, ভালো হয়েছে পালাইছে। এই নেশাখোরের সাথে বিয়ে হলে সারা জীবন কপাল চাপড়ানো লাগত। সারিনাকে নিয়ে সমীর কাজী অফিসে এসেছে। সারিনা অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর সারিনা জিজ্ঞেস করলো, এখানে কেন এসেছি আমরা?
কাজে অফিসে মানুষ কেন আসে? সারিনা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তার বিশ্বাস হচ্ছে না কিছুই। বলো না কেন এসেছি। বলবো না, কারণ তুমি তো বুঝেছই। আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সমীর সারিনার কাছে এসে কানে কানে বলল, আমি তোমাকে বন্দি করে ফেলবো। আমাকে ছেড়ে আর কোথাও যেতে পারবে না। সেই ব্যবস্থাই করতে এসেছি এখানে। সারিনা একটু কেঁপে উঠল। এই কাঁপন সুখের, প্রশান্তির। সমীর তার কয়েকজন বন্ধুকে ফোন করলো, আসতে বলল। সারিনা ইরিনার কাছে ফোন করলো। ইরিনা চেঁচিয়ে বলতে লাগলো, আপু, আমি আসতে চাই। সারিনা জায়গার নাম বলল। সমীর বলল, তাহলে নহিকেও আসতে বলি। এরপর দুইজন অপেক্ষা করতে লাগলো সবার জন্য। সারিনার দিকে তাকিয়ে সমীর হঠাৎ বলল, আচ্ছা, এই শাড়ি তোমাকে কি ওই বরপক্ষ দিয়েছিল? হুম, আমার ফুপি। তাহলে এই শাড়ি পরে তো বিয়ে করা যাবে না। কেন? ইস, কিছু মনে হয় বুঝো না। সারিনাকে ওখানে দাঁড় করিয়ে কাছেরই একটা বাজার থেকে শাড়ি কিনলো, ওড়না কিনলো। ফিরে আসার সময় কয়েকটা বেলি ফুল আর রজনীগন্ধা গোলাপের মালা কিনলো। সারিনা পাশে একটা বাড়িতে গিয়ে শাড়ি বদলে আসলো, ফুলের গয়নাও পরল। ততক্ষণে সমীরের বন্ধুরাও চলে এসেছে। সারিনাকে দেখে সমীর স্তম্ভ হয়ে তাকিয়ে রইল। কি সুন্দর লাগছে। মানুষের মন ভালো থাকলে চেহারাও সুন্দর দেখায়, আর মন খারাপ থাকলে হাজার সাজলেও দুঃখী দুঃখী লাগে। সবার শেষে উপস্থিত হলো নহি আর ইরিনা। সাজগোজ করতেই মূলত এই দেরি। ইরিনা সারিনার যাবতীয় পরিচয়পত্রের কপি আর ছবি নিয়ে এসেছে। নহিও সেম। ওদের জন্য সবাই ওয়েট করছিল। এরপরে ঘটনা খুবই দ্রুত ঘটল। কয়েক মিনিটের মধ্যেই দুজন স্বামী স্ত্রী হয়ে গেল। সারিনার কাছে সবটাই স্বপ্নের মতো লাগছিল। খুব ভয়ও হচ্ছিল যদি এখন ঘুম ভেঙে যায়। সারিনা মনে মনে দোয়া করল, যদি এটা স্বপ্ন হয় তবু যেন এই স্বপ্ন কোনোদিন না ভাঙে। এরপর শুরু হলো ফটো সেশন। কত কায়দায় যে ছবি তোলা হলো। ছবি তোলার পর্ব শেষ করে সবাই রেস্টুরেন্টে গেল। হইচই, খাওয়া দাওয়া, সব কিছুর পার যখন চুকলো, তখন সমীর বলল, আচ্ছা সারিনা, এবার তো বাসায় যেতে হবে। নহিও বলল, হ্যাঁ ভাইয়া, আমি আসার সময় মা সন্দেহ করেছে। তোমার তাড়াতাড়ি বাসায় যাওয়া উচিত। সারিনা লজ্জার মাথা খেয়ে বলল, আমি কোথায় যাব? নহি বলল, ভাবি এখন তোমাকে নিয়ে বাসায় গেলে বড় ভাইয়া, মা আর বড় ভাবি তুলকালাম করে ফেলবে। আগে আমরা যে ধীরে সুস্থে মাকে বোঝাই, দেন তুমি যেতে পারবে। সারিনা সমীরের দিকে তাকালো। সমীর বলল, আচ্ছা, সারিনাকে পৌঁছে দিই ওদের বাসায়। ইরিনা বলল, দরকার নেই ভাইয়া, আপনি বাসায় যান। আমাদের বাসায় সবই ঠিকঠাক। সারিনা মনে মনে ইরিনাকে একটা গালি দিল। সমীর সারিনা আর ইরিনাকে একটা সিএনজিতে উঠিয়ে দিল। বলল, অনেক বাতাস তো, তুমি ওর গায়ে পেঁচিয়ে বসো। সারিনা তাকিয়ে রইল। তার খুব মন চাইছে সমীরের সাথে যেতে। অপমান করলে করবে, শাশুড়ি তো মায়ের মতোই। একটু বকুনি না হয় খেত, তবুও তো সমীরের সাথে থাকতে পারত। সমীর সিএনজিওয়ালাকে বলল, একটু সাবধানে চালাবেন মামা। সমীরের বন্ধুরা মজা করতে লাগলো। হ্যাঁ রে ভাই, সাবধানে চালাবে। এবার তুই যা। গাড়ি ছেড়ে দিল। সমীর আবারও চেঁচিয়ে বলল, একটু সাবধানে যাইন। সারিনা আর ইরিনা বাসায় ফিরল সন্ধ্যায়। মা সারিনাকে দেখে জড়িয়ে ধরলেন। সারিনা ভেবেছিল সবাই তাকে বকবে, কিন্তু কেউই কিছু বলল না। শুধু বাবা তার সাথে কথা বলল না। রাতে সারিনা শুয়ে আছে আর ইরিনা বসে বসে হাসছে। আহ, ইরিনা, কি সমস্যা তোর? তোমার জন্য দুঃখ লাগছে আপু। কি পোড়া কপাল তোমার। কই তুমি এখন সমীর ভাইয়ার বুকে শুয়ে রোমান্টিক আলাপ করতা, আর তোমার এখন আবার বকবকানি শোনা লাগতেছে। চুপ থাক ফাজিল মেয়ে। সারিনা পাশ ফিরে শোয়, ফোনের দিকে তাকায়। সমীরের মা কি সবটা জেনে গেছে নাকি? কোনো ঝামেলা হচ্ছে না তো? আসলে সমীরের মা সব কিছু জেনে গেছে। তিনি প্রথমে সন্দেহ করেছিলেন, আর এখন নহিকে চেপে ধরতেই নহি ভয়ে সব কিছু বলে দিয়েছে। মা প্রচণ্ড রাগারাগি করছেন। এই ধর্ষিতা অপবিত্র মেয়েরে আমি আমার ঘরে জায়গা দিব না, কিছুতেই না। ও যদি এখানে আসে তাহলে আমি চলে যাব। সমীরের ভাইয়াও খুব চেঁচামেচি করছে। এত সাহস তোকে কে দেয় সমীর? পরিবারের মান সম্মানের কথা ভাবি না একবারও? সবার এত এত চেঁচামেচি। বাবা এসে থামালেন, বললেন,
সমীর তুই ঘরে যা। সমীর ঘরে এসে হাঁপ ছেড়ে বাঁচল। সারিনাকে ফোন করলো। সারিনা সাথে সাথেই ফোন ধরল, যেন ফোন হাতে নিয়ে বসেছিল রিসিভ করার জন্য। কে সূর্যমুখী, কি করছো? তোমার কথাই ভাবছি। পরদিন সকালে সারিনাদের বাসায় এলো সমীর আর সমীরের বাবা। সারিনার বাবার মনে যতটুকু রাগ ছিল তার সবটাই মুছে গেল। বাবা সমীরকে বললেন, তুই আর বৌমা চিটাগাং চলে যা। তুই বৌমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। তোর মা এখন কিছুতেই মানবে না। ও বাড়িতে কিছুতেই সারিনাকে ঢুকতে দিবে না। তোরা কিছুদিন চোখের আড়ালে থাকলে তোর মায়ের রাগ পড়বে। সমীর বলল, আচ্ছা, আমি কালই সারিনাকে নিয়ে চলে যাব। সারিনা ব্যাগটা গুছিয়ে রাখছে এমন সময় তার ফোনে কে যেন কল করলো, আননোন নম্বর থেকে। উঠাতে না ভেবেও সারিনা ফোন উঠালো। ওপাশে রাফির কণ্ঠ শোনা গেল, কি রে সারিনা, কেমন আছিস? তোর ক্যাপ্টেন সাহেব কেমন আছে? সারিনা ভয় পেয়ে গেল। রাফির গলা শুনেই বোঝা যাচ্ছে সে নেশা করেছে। সারিনা বলল, আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ, আমার বিয়ে হয়ে গেছে। রাফি অদ্ভুতভাবে হাসল। তাই নাকি? সেই হাসি সারিনার মনে ভয় ধরিয়ে দিল। তবুও সারিনা নিজেকে স্বাভাবিক রাখল। তার তো ভয় পেলে চলবে না। অবশেষে সবার থেকে বিদায় নিয়ে সমীর আর সারিনা রওনা হলো পাহাড়ের রাজ্য চট্টগ্রামের উদ্দেশ্যে। অনেকক্ষণ জার্নি করে সারিনা একদম ক্লান্ত হয়ে গেছে। সে সমীরের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে পড়েছে আর ওঠার নাম নেই। সমীরের ডাকে তার ঘুম ভাঙল। সমীর বাইরের দিকে ইশারা করে বলল, দেখো, প্রায় চলেই এসেছি। সারিনা বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল। রাস্তার একপাশে সারি সারি পাহাড়, কোনোটা উঁচু, কোনোটা নিচু, আর অন্য পাশে একটু ঢালু জায়গা, একটা খাল, তারপর আবার পাহাড় দেখা যাচ্ছে। সারিনা সমতলে বেড়ে ওঠা মেয়ে, হঠাৎ এত পাহাড় দেখে তার মনে একরকম অনুভূতি হলো। কত নাম না জানা পাহাড়ি গাছ, লতা পাতা ফুল, সে শুধু তাকিয়ে রইল। সবকিছু ছবির মতো সুন্দর, তাই না? হুম। ক্যান্টনমেন্টে ঢুকলে দেখবা আরো সুন্দর। সারিনা সমীরের হাত শক্ত করে ধরে বসে থাকে, যেন ছাড়লেই সমীর হারিয়ে যাবে। ওদের পৌঁছাতে পৌঁছাতে চারপাশ অন্ধকার হয়ে গেল। সারিনা তাদের বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। এটা এখন থেকে আমাদের বাড়ি? হুম, যতদিন আমি এই ক্যান্টনমেন্টে আছি ততদিন আমাদের বাড়ি। ঘুমাতে গিয়ে সারিনার একটু আনইজি লাগতে লাগলো। বিয়ে হয়েছে বলেই মনে হচ্ছে না শুধু দুইটা সই করেছে। বিয়ে হয় কত জমকালো করে, কত মানুষ হই চেঁচামেচি, ওদের তো কিছুই হয়নি। সারিনা বলল, সমীর, আমার মনেই হচ্ছে না যে আমাদের বিয়ে হয়েছে। সমীর হাসল, বলল, মাকে যখন রাজি করাতে পারবো তখন বড় করে অনুষ্ঠান করব। সমীর সারিনার কপালে একটা চুমু খেলো। সারিনা একটু দূরে সরে গেল। সমীর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। সারিনা বলল, তুমি নাকি আমার ছবি এঁকেছ, আগে দেখাও তো। সমীর ছবি আনতে পাশের ঘরে গেল। হঠাৎ সারিনার ফোনটা একটা মেসেজ এলো। সারিনা মেসেজ পড়ে চমকে উঠল। মেসেজ পাঠিয়েছে শোভন। লিখেছে, সারিনা, পারিবারিক বাধার জন্য আমি তোমাকে হয়তো বিয়ে করতে পারিনি, কিন্তু মনে মনে তোমাকে স্ত্রী হিসেবে মানি। তাই তো দেখো, এখন আমি বিয়ের পিঁড়িতে বসিনি, কিন্তু তুমি ঠিকই নতুন কাউকে নিয়ে সুখে আছো। দোয়া করি সুখে থাকো। একটাই অনুরোধ, আমি মরে গেলে আমাকে দেখতে এসো। বেঁচে থাকলে তো আমার দিকে তাকাতেও তোমার ঘৃণা হবে আমি জানি। আরও কিছু লেখা ছিল, কিন্তু সারিনা সেটা পড়তে পারল না। সমীর রুমে চলে এলো। এই দেখো তো কেমন হয়েছে। সারিনা তাকালো। কত যত্ন করে সমীর তার ছবি এঁকেছে, কিন্তু তার কেমন অদ্ভুত যেন লাগছে। সমীরকে তো সে অনেক ভালোবাসে। শোভন নামে কেউ যে তার জীবনে ছিল সেটা তো সে ভুলে থাকতেই চেষ্টা করে। তবে কেন শোভন আজ মেসেজ পাঠালো? কই, 4 বছরে তো একবারও খোঁজ নেয়নি সে। যেদিন সারিনা তার জন্য পালিয়ে গিয়েছিল সেদিনও তো তাকে পায়নি। তবে এখন যখন সে নতুন করে জীবন শুরু করতে চাচ্ছে, এই সময় এসে কেন এত বিপত্তি বাঁধাচ্ছে? না চাইতেও সারিনার মনে পুরনো স্মৃতিরা উকি দিচ্ছে। শোভন তার সাথে অনেক বড় অন্যায় করেছে। যখন পাশে থাকার দরকার ছিল তখন ছেড়ে চলে গেছে। এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। কিন্তু তবুও শোভন তার প্রথম ভালোবাসা ছিল। অনেক ভালো মুহূর্ত ছিল দুজনের। আজ হুট করে সেসব মনে পড়ছে। সমীর অবাক হলো।
খানিকটা ব্যথিত হলো। সারিনার ছবিটা সে অনেকক্ষণ সময় নিয়ে বানিয়েছিল। সে ভেবেছিল সারিনা ছবিটা দেখে খুব খুশি হবে, প্রশংসা করবে। কিন্তু সারিনা কেমন যেন স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সমীর ছবিটা সরিয়ে রাখলো। কিছু বলতে নিচ্ছিল, তার আগেই সারিনা বলল, আমি ঘুমাবো, টায়ার্ড লাগছে। বলে সে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। সমীর তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলে সে খানিকটা বিরক্তি নিয়ে বলল, ছাড়ো, ঘুমাবো। সমীর বুঝতেই পারে না হঠাৎ ওর কি হলো। এর পরের দিন সমীর জিজ্ঞেস করে, তোমার কি কোনো কারণে আমার উপর রাগ হয়েছে? সারিনা বলল, আমার একটু সময় লাগবে। সমীর কিছুই বুঝতে পারে না, হঠাৎ এমন করছে কেন। কয়েকদিন আগেও তো সারাক্ষণ বলতো, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া বাঁচবো না। সারিনা ঘুম থেকে উঠে দেখে 8:30 বাজে। সমীর নেই। রান্নাঘরে গিয়ে দেখে সমীর তার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে। একটা চিঠিও রেখে গেছে, তুমি খেয়ে নিও সারিনা, আমি বিয়ে মেতে, কাজ আছে, ফিরতে সন্ধ্যা হবে। সারিনার চোখে পানি চলে আসলো। হঠাৎ নিজেকে অনেক অপরাধী মনে হতে লাগলো। সমীর তার কত খেয়াল রাখে, কত ভালোবাসে। আর সে সমীরকে প্রতিদান স্বরূপ কি দিচ্ছে? সমীরের লেখা চিঠিটা বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকে সে অনেকক্ষণ। সে সময় তার বাড়ি থেকে ইরিনা ফোন করে। কথায় কথায় বলে, তুই অনেক ভাগ্য করে সমীর ভাইয়ের মতো স্বামী পেয়েছিস আপু, ভাইয়ের দিকে খেয়াল রাখিস। এটা শোনার পর থেকে সারিনার আরও কষ্ট লাগতে লাগলো। এরপর সে সমীরের পছন্দের অনেকগুলো আইটেম রান্না করলো আর সারাক্ষণ সমীরের কথা মনে করতে থাকলো। সমীর তো এখনো এটাই জানে যে সে ধর্ষিতা, তবুও সবার বিরুদ্ধে গিয়ে তার পাশে থাকছে, কোনো কটু কথা শোনাচ্ছে না। আর সে শোভনের একটা মেসেজ পেয়েই কেমন ব্যবহারটা করছে সমীরের সাথে, নিজেকে নিজেই বকতে থাকে সারিনা। এরপর কখন যে সে ঘুমিয়ে পড়েছে আর খেয়ালই নেই। সমীর ঘরে এসে দেখে সব অন্ধকার হয়ে আছে। সারিনা একটা বাতিও জ্বালেনি। সে দীর্ঘশ্বাস ফেলে। সারিনা কি তাকে ভালোবাসে না? এমন গুটিয়ে রাখে কেন নিজেকে? আসলে কি সারিনাকে বিয়ে করা ভুল হলো? সমীর সারিনার নাম ধরে ডাকতে থাকে। এরপর বেডরুমে এসে দেখে সারিনা ঘুমিয়ে আছে। তার ডাকে ঘুম ভাঙে সারিনার। সমীর ঘরে বাতি জ্বালিয়ে দেয়। সারিনা দেখে সমীর ইউনিফর্ম পরে আছে। কি সুন্দর লাগছে ওকে। সমীর বলে, কি হয়েছে তোমার, জ্বর নাকি? ছুঁয়ে দেখো জ্বর নাকি। সমীর কপালে হাত রেখে বলে, না তো, জ্বর নেই। আছে আছে। কই? আমার মন জ্বরে পুড়ে যাচ্ছে। মানে? কেন? আপনি যে দূরে দূরে থাকেন তাই। কি? আমি দূরে দূরে থাকি নাকি তুমি? আমি চাইলে তোমার আমাকে দূরে সরাতে হবে? জোর করে কাছে টানতে পারো না? সমীর বলে, তোমার সাথে তো একটা দুর্ঘটনা ঘটেছে, তাই ভাবলাম তোমাকে টাইম দেওয়া দরকার। সারিনা বলল, আমার সাথে কোনো দুর্ঘটনাই ঘটেনি, সর্বদাই অপবাদ। সারিনা সমীরের হাত দুটো ধরে। এরপর আবার বলে, আমি অন্যায় করেছি, তুমি আমাকে শাস্তি দাও, গুলি করে মেরে ফেলো। সমীর হেসে ফেলে, পাগল মেয়ে, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। সারিনা সমীরকে জড়িয়ে ধরে ফেলে, আমার সূর্যমুখীর আজকে কি হলো? আমি তোমাকে ভালোবাসি সমীর, আমিও অনেক অনেক ভালোবাসি তোমাকে। ওরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। সারিনা আর সমীরের দিনকাল ভালোই যাচ্ছিল, কিন্তু এমন সময় আবার শোভন মেসেজ পাঠায়। কল করে রিকোয়েস্ট করতে থাকে একবার দেখা করার জন্য। সারিনা না করে দেয়, কিন্তু শোভন নাছোড়বান্দা। সে জানায় সারিনা দেখা না করলে সে আত্মহত্যা করবে, শুধুই একবার দেখা করবে। বারবার শোভনের অনুরোধে সারিনা রাজি হয়। সারিনা সমরকে বলে তার বাড়ির জন্য মন খারাপ লাগছে, কতদিন সবাইকে দেখে না। সমীর বলল, আমরা কয়দিন পরই যাই, এখন তো আমি যেতে পারবো না। সারিনা বললে, আমি 2 দিনের জন্য যাই প্লিজ। সমীর একটু অবাক হয়, কিন্তু পারমিশন দেয়। সারিনা শোভনের সামনে দাঁড়িয়ে আছে। কি চাও তুমি? এতদিন পর তোমার আমার কথা মনে পড়ল। আমি তোমাকে ভালোবাসি সারিনা, কিন্তু পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি। তাহলে এখন আমার সাথে দেখা করতে চাচ্ছ কেন? শোভন চোখের পানি মুছে। আর শোভন, তুমি আমার নম্বর কই পেলে? নেক্সট টাইম আমাকে ফোন করবা না। আর সুসাইডের কথাই বা কেন বলছো তুমি? সারিনা শোভনকে অনেকক্ষণ ধরে বোঝায়, অনেকক্ষণ বকাবকিও করে, আর জানিয়ে দেয় এরপর সুসাইডের হুমকি দিলেই
সে সমীরকে জানিয়ে দিবে। সারিনা বুঝতেও পারে না খানিকটা দূর থেকে কেউ তাদের ছবি তুলছে। সমীরকে মেসেঞ্জারে একটা ফেক আইডি থেকে কেউ একজন মেসেজ দেয়, সময় থাকতে নিজের বউকে সামলান, না হয় আপনার বউ তার প্রাক্তন প্রেমিকের কাছেই ফিরে যাবে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। মেসেজের সাথে কয়েকটা ছবিও রয়েছে। সেখানে সারিনা আর শোভনকে একটা পার্কের মধ্যে বসে থাকতে দেখা যাচ্ছে। সারিনার পরনে সমীরের কিনে দেওয়া শাড়ি, মানে ছবিটা ইদানিংয়ের। তাহলে কি শোভনের সাথে দেখা করার জন্য সারিনা বাড়িতে গেল? এখনো কি তাহলে ওদের মধ্যে কোনো সম্পর্ক আছে? সমীর সারিনাকে ফোন করে জিজ্ঞেস করলো, তুমি কি করছো? সারিনা বলল, এই তো বসে আছি। সমীর জিজ্ঞেস করলো, কোথায়? কোথায় মানে? বাসায়। ও আচ্ছা, আমি ভাবলাম কোথাও ঘুরতে গেছো নাকি। না তো, কোথাও যায়নি বাসা থেকে। সমীর দীর্ঘশ্বাস গোপন করলো, এরপর কিছু না বলে ফোন নামিয়ে রাখলো। সারিনা একটু অবাক হলো, সমীর তো এমন করে না। তাই সে আবার কল ব্যাক করলো। সমীর রিসিভ করে বলল, বলো, তুমি বলো। কি? যে কথাটা বলতে ভুলে গেছো? কোন কথা? ভালোবাসি বলো। এখন বিজি আছি আমি সারিনা। সমীর ফোন কেটে দিল। সারিনা প্রথমে একটু কষ্ট পেল, এরপর হঠাৎ মাথায় এলো সমীর কি কোনোভাবে জেনে গেছে সে শোভনের সাথে দেখা করতে গিয়েছিল। সারিনার বুকটা ধক করে উঠল। সে সমীরের নম্বর ডায়াল করলো তড়িৎ গতিতে, কিন্তু সমীর ফোন কেটে দিল। সারিনা মেসেজ লিখল, আজকে হঠাৎ শোভনের সাথে দেখা হয়ে গিয়েছিল। সমীর সাথে সাথেই রিপ্লাই দিল, হঠাৎ দেখা হয়নি, বরং তুমি প্ল্যান করে গেছো দেখা করতে। যেতেই পারো, সমস্যা নেই। তোমার প্রেমিক মানুষ। সারিনা আবার সমীরকে ফোন করলো, কি সমস্যা তোমার সারিনা? বললাম না ব্যস্ত আছি। তুমি মিথ্যা বলছো আমি জানি সমীর, তুমি নিজে মিথ্যাবাদী তো, তাই সবাইকে নিজের মতো মনে করো। সমীর আর সারিনার কথা কাটাকাটি চলতে থাকে। এক পর্যায়ে ভুল বোঝাবুঝি হয় আর সমীর ফোন অফ করে দেয়। সারিনা কি করবে বুঝতে পারছিল না। সে কিছুক্ষণ কাঁদে, এরপর সিদ্ধান্ত নেয় সমীরদের বাসায় যাবে। কিছুক্ষণ পর পৌঁছেও যায়। দরজা খোলে নহি। সারিনাকে দেখে চোখ বড় বড় করে বলে, ভাবি তুমি? ভাইয়া কই? সে সময় সারিনার শাশুড়ি আসে। চোখ মুখ কুঁচকিয়ে বলে, এই মেয়ে, তুমি এখানে কি চাও? সারিনা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমার ছেলের মাথা তো চিবিয়ে খাইছো, এখন আবার এখানে কার মাথা খেতে আসছো? সমীরের মা আরও কিছুক্ষণ চেঁচামেচি করতে থাকে। হঠাৎ তাকে অবাক করে দিয়ে সারিনা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে আর অঝোর ধারায় কাঁদতে থাকে। সমীরের মা ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায়। কি এমন বলছি যে এভাবে কাঁদতেছ? আমাদের শাশুড়িরা আরও কত কি বলতো। সারিনার কান্না তবুও থামে না। এবার সমীরের মায়ের মন খানিকটা গলে। সে সারিনার মাথায় হাত বুলিয়ে দেয়। কি হয়েছে মা? সমীর আমাকে ডিভোর্স দিয়ে দেবে মা? এসব কি বলো? ছি ছি, বিয়ে তো করলো সবার বিরুদ্ধে গিয়ে। বউই তো তখন মায়ের চেয়ে বড় হয়ে গিয়েছিল ওর কাছে। এখন আবার দুদিন না যেতেই বউ ভাল লাগছে না আর। থাক, তুমি কেঁদো না, ওর ব্যবস্থা আমি করছি। এই নহি, তোর ভাবিকে খেতে দে। সমীর ফোন ধরল। অসময়ে মা ফোন করেছো কেন? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোর ফোন এতক্ষণ বন্ধ ছিল কেন? চার্জ ছিল না। মিথ্যুক, বউয়ের সাথে ঝগড়া করছিস? বাপের মতো ঝগড়টে হয়েছিস? তোর বাপ যেমন হুদায় আমার সাথে ঝগড়া করে। মা সমীরের কাছে তার বাবার দুর্নাম করতে লাগলো। সমীর অন্যমনস্ক হয়ে শুধু ভাবছে সারিনা কি তার মাকে কিছু বলেছে। বাবা পাশ থেকে বলে উঠলেন, আহ, সমীরের মা যে কথা বলতে ফোন দিছ সেইটা বলো না। আমার দুর্নাম তুমি পরে কইরো। ও হ্যাঁ, সমীর, তুই এখন তোর বইয়ের কাছে মাপ চা। লাউড স্পিকারে দিতেছি আমি। মা, তুমি জানো না সারিনা কি করেছে? কি করছে? সমীর বলতে গিয়েও থেমে গেল। সারিনার পক্ষ নিয়ে তার মা কথা বলছে, মানে মা সারিনার প্রতি দুর্বল হয়েছে। এখন যদি সেই শোভনের কথা বলে প্যাচ লাগায়, তাহলে তো মা আবার আগের মতো হয়ে যাবে। এই কয়দিন সে মাকে অনেক বুঝিয়েছে। সারিনাকে আসলে অপবাদ দেওয়া হয়েছে। আর যদি কিছু ঘটেও থাকে, তাতে তো সারিনার কোনো দোষ নেই। আল্লাহ না করুক, নুহির সাথে তো এমনটা ঘটতে পারত।
তাহলে তখনও কি তুমি নহির বিরুদ্ধে থাকতে? যাই হোক, সমীর তার মাকে শোভনের ব্যাপারে কিছু বলে না। মা তাড়া দেয়, কি করেছে সারিনা, বল। সমীর দীর্ঘশ্বাস ফেলে বলে, কিছু করেনি। মা চেঁচিয়ে ওঠে, শুধু শুধুই তুই ওর সাথে এমন করলি? মেয়েটা কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে, মাপ চা। সমীর বলে, আমার ভুল হয়ে গেছে সারিনা, সরি। তার হঠাৎ মনটা খারাপ হয়ে যায়। সারিনা কাঁদছে, এতটা রাগারাগি করা ঠিক হয়নি তাহলে। সমীর কিছুদিন পরে সারিনাদের বাসায় আসে। সারিনা সমীরকে দেখে প্রচণ্ড খুশি হয়, কিন্তু হঠাৎ লক্ষ্য করে সমীরের সাথে রাফি আর শোভনও এসেছে। সারিনা অবাক হয়ে তাকিয়ে রইল। সমীর বলল, ওরা তোমাকে কিছু সত্যি কথা বলতে এসেছে, যেগুলো তুমি জানো না। সারিনা কিছুই বুঝতে পারল না। সমীর বলল, শোভন বিবাহিত, তার একটা মেয়েও আছে। সারিনা শোভনের দিকে তাকিয়ে রইল। শোভন মাথা নিচু করে তাকিয়ে আছে। সমীর ধমকালে সে সবটা স্বীকার করে নেয়, জানায় আরও 4 বছর আগে সে বিয়ে করেছে। সারিনাকে মেসেজ দিতে রাফি তাকে বলেছে, এবং নাম্বারও রাফি জোগাড় করে দিয়েছে। এর জন্য রাফি তাকে টাকাও দিয়েছে। রাফির প্ল্যান ছিল অন্য। সে সারিনার আর সমীরের সম্পর্কে ফাটল ধরাতে চেয়েছে। আর শোভনের প্রতি যেহেতু সারিনার একটু দুর্বলতা আছে, তাই সেটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তার প্ল্যান ছিল শোভন সারিনাকে ইমোশনাল ব্ল্যাকমেল করবে এবং সমীরের থেকে দূরে সরানোর চেষ্টা করবে। এতে কাজ না হলে প্রেম চলাকালীন সময়ে সারিনা আর শোভনের যেসব ছবি তোলা ছিল সেসব সমীরকে দেখাবে। আর রাফি আর তার মাই যে সারিনা নামে মিথ্যা অপবাদ রটিয়েছিল সেটাও রাফি স্বীকার করে। সমীর জানায়, তার আর সারিনার বিয়ে ঠিক হওয়ার পর রাফিরাই সমীরের মাকে সারিনার নামে আজে বাজে কথা বলেছিল। তখনই সমীরের সন্দেহ হয়েছিল। আর আজকে চেপে ধরতেই রাফি সবটা স্বীকার করেছে। সারিনার বাবা যেন আকাশ থেকে পড়ল নিজের বোনের বিশ্বাসঘাতকতার কথা শুনে। সমীর আরও বলল, শোভনের খোঁজ নিতে গিয়ে সে জানতে পারে শোভন বিবাহিত। পরে শোভনকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে শোভন সবটা স্বীকার করে। শোভন সারিনার কাছে ক্ষমা চায়। সে জানায় টাকার জন্য সে এমনটা করেছে। তার মেয়ের থ্যালাসেমিয়া, যার ফলে তার অনেক টাকার দরকার হয়। সারিনার চোখের পানি মুছে পড়ল। তাহলে একজন পরিচিত হিসেবে সাহায্য চাইতে পারতেন, নিশ্চয়ই সাহায্য করতাম। কিন্তু আমার সংসার ভেঙে আপনি টাকা কামাবেন, এ কেমন চিন্তাধারা আপনার? শোভনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সারিনা শোভনকে ক্ষমা করলেও রাফিকে ক্ষমা করতে পারে না, কারণ রাফি তার জীবনের 4টা বছর নষ্ট করেছে, আবার এখনও তার পেছনে পড়েই আছে। সমীর কিছু বলার আগেই সারিনার বাবা চেঁচিয়ে ওঠে, তিনি রাফি আর তার মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করবেন। আপনজন হয়েও কিভাবে তারা এমন ক্ষতি করতে পারে? অনেকদিন পরের কথা। সারিনা আর সমীর বসে আছে পাশাপাশি। সারিনা বলল, দেখো সমীর, তুমি তো ওদের মুখে শুনছই আমি কেন দেখা করতে গিয়েছিলাম। তবুও তুমি আগের মতো আমার সাথে কথা বলো না। সমীর বলল, তুমি সব কিছু আমাকে কেন জানালে না প্রথমেই? আমি ভয় পেয়েছিলাম, যদি সত্যি ও সুসাইড করে ফেলে তাহলে তো আমি তোমার সামনে দাঁড়াতেও পারতাম না। তুমি ভাবতে আমাদের মধ্যে কি না কি ছিল, তাইও এমনটা করেছে। সারিনার চোখে পানি চলে আসে। সমীর দীর্ঘশ্বাস ফেলে বলে, কাঁদছো কেন সারিনা? তুমি এত ভীতু হলে তো চলবে না। কত সমস্যায় আসবে যাবে, আমরা দুজন একসাথে সামলাবো। তোমার নিজের সমস্যা বলতে কিছু নেই, বুঝেছো? তোমার সমস্যা মানে তো আমারও সমস্যা। আমার সবটা জুড়েই তো তুমি। সারিনা সমীরকে জড়িয়ে ধরে, বলে, আমার ভুল হয়ে গেছে সমীর, আর কখনো আমি তোমার থেকে কিছু লুকাবো না। আমি তোমার ওপর এখন আর একদমই রেগে নেই সারিনা। ওহো, তুমি রেগে আছো আমি জানি, কারণ তুমি আমাকে আর সূর্যমুখী ডাকো না। সমীর হেসে ফেলে, বলে, তুমি তো সূর্যমুখীর মতোই ব্যবহার করছো না। সূর্যমুখী ফুল প্রখর তাপেও সূর্যের দিকে নির্ভীক হয়ে মুখ তুলে রাখে। আর তুমি কেউ একজন সুসাইডের হুমকি দিল অমনি ওই ফ্রডের কথা বিশ্বাস করলে। বললাম তো ভুল করেছি। খানিকক্ষণ পর সমীর বলল, সূর্যমুখী? কি বললে? শুনতে পাইনি, আবার বলো। সমীর হাসে, খানিকটা চেঁচিয়ে বলে, তুমি আমার সূর্যমুখী। সমাপ্ত।
গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।